উদয়কে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে শক্ত করে ধরে আছে মোহনা। মোহনার গরম নিঃশ্বাস উদয়ের উপর পড়ছে। উদয়ের হার্টবিট বেড়েই চলছে। মোহনা আর উদয় একদম মুখোমুখি। মোহনা আরও একবার কাছে গিয়ে ঘেঁষে বলল, তোমার সাহস কি করে হলো বিয়ের জন্য হ্যাঁ বলার? উদয় কি উত্তর দিবে তার জানা নেই, তাই সে মাথা নিচু করে ফেলল। মোহনা উদয়ের থুতনিতে হাত দিয়ে মাথাটা সোজা করলো। তাদের দুজনের চোখে দুজনের চোখ পড়েছে। আমার বাবার এত টাকা পয়সা দেখে লোভ জমে গিয়েছে, তাই না? আমি চুপ আছি, এর মানে এই না যে আপনি যা তা বলে যাবেন। আমি তোমার 5 বছরের বড়, এটা তুমি জানো না? হুম। বিয়ের জন্য হ্যাঁ বলার আগে কি ভেবেচিন্তে বলেছো? আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমার বাবার টাকা পয়সা এই জন্য বয়সে বড় মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো, তাই না? আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদয় নিজে থেকে মোহনাকে একটু সরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। মোহনা উদয়কে আবারও গলায় ধরে টান দিয়ে নিজের কাছে নিল। উদয় কোনো কথার উত্তর দিতে চাচ্ছিল না, তারপরেও এরকম অবস্থা দেখে উত্তর দিতে বাধ্য হয়। বিয়ে করার জন্য পছন্দ হওয়াটাই বড় ব্যাপার। আমি কি টাকা পয়সার সাথে সংসার করব নাকি যে টাকা পয়সা দেখে বিয়ে করব? এসব ন্যাকামি কথাবার্তা আমার একদম ভালো লাগে না। তুমি আজকেই আমার বাবাকে বিয়ের জন্য না করে দিবে, এটাই ফাইনাল কথা আমার। আমি কথা দিয়ে ফেলেছি, আমি আর কিছুই করতে পারবো না। আমি তোমাকে না করতে বলেছি মানে তোমার না করতেই হবে। যেহেতু বিয়েটা আপনি করতে পারবেন না, তাহলে না আপনি করবেন, আমি পারবো না। উদয় আর কোনো কথা না বলে বের হয়ে চলে যায় অফিস রুম থেকে। মোহনার তো মনে যাচ্ছে সব কিছু ভেঙে চুরে এক করে ফেলতে, কিন্তু নিজের রাজকে সে কোনো রকম কন্ট্রোল করছে। উদয়ের মোহনাকে ভালো লাগে যখন থেকে মোহনা অফিসে জয়েন হয়েছে। মোহনার কথাবার্তা, চলাফেরা, কাজের ধরন সবকিছুই উদয়কে খুব ইমপ্রেস করে। উদয় কখনো কিছু বুঝতে দেয়নি বা বলেনি, কেননা বসের মেয়ে তার মধ্যে সিনিয়র। মোহনার বাবা অনেক ভেবেচিন্তে উদয়ের হাত দুটি ধরে বলেছিল, আমার মেয়েকে কি তুমি বিয়ে করতে পারবে? উদয় এত কিছু চিন্তা না করে হ্যাঁ বলে দিয়েছে। তারপর থেকেই মোহনার মাথা গরম। উদয়ের 24 বছর বয়সে ফ্যামিলির হাল ধরার জন্যই এই কোম্পানিতে নতুন জয়েন করেছিল ছোট্ট একটা পদে, কিন্তু 2 বছরে নিজের ট্যালেন্ট, কাজের দরুন দিয়ে সবার মন জয় করে ফেলেছে। তাদের কাজের প্রতি খুব আগ্রহ আর মনোযোগী। ইতিমধ্যেই তার কাজের জন্যই তার বস তাকে সব সময় প্রশংসায় রাখে, কেননা তার এই বয়সে সে এতটুকু এগিয়েছে। সবাই অবাক, আবার কিছু মানুষ জেলাস। উদয় দেখতে খুব সুন্দর, খুব বেশি পড়াশোনা না করলেও তার কথাবার্তা ও চলাফেরা অন্যরকম। সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলে সে। অফিসের বসের মেয়ে মোহনা 29 বছর, কিন্তু সে কোনোভাবেই এখন বিয়ে করবে না। অবশ্য এটারও একটা কারণ আছে। মোহনা বাসায় গিয়ে তার বাবার সামনে গেল। বাবা, তুমি কাজটা ঠিক করছো না। আমি কিভাবে আমার বয়সের ছোট ছেলেকে বিয়ে করি? তাহলে সমবয়সী বা তোর থেকে বড় কাউকে বিয়ে কর। মোহনা তার পরিবারকে কোনোভাবেই বোঝাতে পারছে না সে বিয়ে করার জন্য একদমই রাজি না। আসলে তার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই কোনোদিন। যেহেতু তোর নিজের কোনো পছন্দ নেই, কয়েক বছর যাবত তোকে আমরা অনেক ছেলে দেখিয়েছি, তুই শুধু নাই করে গেছিস। এইবার আর তা হবে না। আমি আমার সিদ্ধান্তেই অটুট। তোমার মন মর্জি অনেক হয়েছে, এখন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, না হলে পরিণতি খারাপ হবে। আমি এই বিয়ে করতে পারবো না। আমি বাসা থেকে চলে যাব, তারপরেও করব না। ঠিক আছে, চলে যা, তোকে আমি আটকাবো না। মোহনা বুঝে গিয়েছে তার বাবা এবার যেটা বলেছে সেটা করেই ছাড়বে, তাই সে নিজের ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে ফেলে বাসা থেকে চলে যাবে। তাই ঠিক তখনই মোহনার মা রুমে আসে। বয়স তো আর কম হলো না, একদিন না একদিন তো সংসার করতেই হবে। আমরা তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, যখন যেটা চেয়েছিস হাজির করেছি। তাহলে কি বাপ মায়ের একটা ইচ্ছা পূরণ করা যায় না? আজকে কয়েকটা বছর যাবৎ বলছি বিয়ে করে ফেল, কিন্তু বিয়ের কথা বললেই তুই এরকম করিস। উফ মা, তুমিও শুরু করে দিলে। গেলাম আমি। মোহনা যাওয়ার জন্য রেডি হয়ে একদম গেট দিয়ে বের হতে যাবে, তখনই তার বাবা তাকে আটকায়। তুমি বাসা ছেড়ে যাচ্ছ, খুব ভালো কথা, এটা আমি তোমাকে আটকাবো না। তুমি তোমার ইচ্ছার মালিক। যাওয়ার আগে গাড়ির চাবি আর ক্রেডিট কার্ড দিয়ে যাও। মোহনার রাগে একদম শেষ হয়ে যাচ্ছে, তারপরেও নিজের রাগকে কন্ট্রোল করে সবকিছু তার বাবার হাতে দিয়ে চলে গেল। এটা তুমি কি করলা? আমার মেয়েটা এখন চলাফেরা করবে কিভাবে? তুমি কি পাগল নাকি?
তোমার মেয়েকে ঠিক করা এইটাই একটা আমাদের শেষ পদ্ধতি। 2 দিন পর চলতে না পারলে ঠিকই আমাদের কথাই রাজি হয়ে যাবে। ঠিক আছে, দেখি তোমার কথা ঠিক হয় কি না। মোহনা বাসা থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু সে জানে না কোথায় যাবে। তার প্ল্যান ছিল কোনো একটা হোটেলে উঠবে, কিন্তু তার কাছে তো ক্রেডিট কার্ডই নাই, আর খুচরা টাকাও নাই। মোহনা কখনো নিজের বন্ধু বান্ধবের কাছে টাকা চায়নি, উল্টো সবাইকে নিজের সাহায্য করেছে। এখন তো কোনো উপায় নেই তাদের কাছে হাত পাতা ছাড়া। রোডের পাশে রোদে বসে বসে এগুলি ভাবছিল। উদয় অফিসের কিছু ফাইল দেওয়ার জন্যই মোহনার বাসায় যাচ্ছিল, মোহনার বাবার কাছে। কিন্তু রাস্তায় মোহনাকে এভাবে বসে থাকতে দেখে একটু হতভম্ব হয়ে বাইক থামায়। মোহনা উদয়কে খেয়াল করেনি। কি ব্যাপার, আপনি এত রোদে এখানে বসে আছেন কেন? মোহনা মাথাটা উঁচু করে উদয়কে দেখে একটু বিরক্ত হয়ে বলল, তুমি কোথা থেকে আসলা? আমি তো আপনার বাবাকে কিছু ফাইল দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর মিথ্যা বলতে হবে না, আমি জানি বাবা তোমাকে পাঠিয়েছে। না না, আপনি ভুল ভাবছেন। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। কিন্তু এই রোদের মধ্যে বসে আছেন কেন? এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি কি করব না করব তোমাকে বলেছি নাক গলাতে? মোহনা কথাগুলো অনেক রুড হয়েই বলে। তাই উদয় আর কথা না বাড়ি সেখান থেকে চলে যায়। মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন তার কি করা উচিত। সে তার বান্ধবীকে কল দিয়ে সব কিছুই জানালো। তুই এক কাজ কর, উবার নিয়ে আমার বাসার সামনে আয়, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। ওকে। উদয় মোহনার বাসায় যায় ফাইলগুলো দেওয়ার জন্য। উদয় ড্রয়িং রুমে বসেছে। মোহনার মা শুধু জানে অফিসের একজনের সাথে বিয়ের কথা মোহনার বাবা বলেছে, কিন্তু কার সাথে এখনো জানে না, কিছু জানে না। মোহনার বাবা উদয়কে দেখে বেশ খুশি হয়ে গেল। ফাইলগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না হলে আমি তোমাকে কষ্ট করে আনতাম না। আরে কি যে বলেন না, এখানে কষ্টের কি? দাঁড়াও, তোমার আন্টিকে আমি ডেকে দিচ্ছি, পরিচয় হও তোমরা দুজন। উদয়ের সাথে মোহনার মায়ের পরিচয় করিয়ে দিল। মোহনার মায়ের তো খুবই পছন্দ হয়েছে। উদয়কে দেখতে যেমন সুন্দর, কথাবার্তাও তেমন। মোহনার মা তো পুরো ইমপ্রেস। মোহনার বাবার একটা ইম্পর্টেন্ট কল আসে, সে ভিতরে চলে গেল। আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে কি মনে করব বলো। মোহনা ম্যামকে দেখলাম রাস্তার মধ্যে বসে আছে রোদে। কিছু কি হয়েছে বাসায়? ওর ওসব কোনো ব্যাপার না। মোহনা বেশ রাগী, রাগ কমলে একাই চলে আসবে। বয়স তো কম হয়নি বলো, এবার ওর বিয়েটা করতেই হবে। এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। তুমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করো, মেশার চেষ্টা করো। ঠিক আছে। আমার বিশ্বাস ও তোমার সাথে কথা বলবে, তোমাকে বুঝবে। তুমি ছেলেটা অন্যরকম, আসলে তুমি একদমই সেরকম যেরকম আমার মেয়ে পছন্দ করে। উদয় মনে মনে বলল, তার সাথে আমি কিভাবে কথা আগাবো? সে তো আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু আমিও হার মানার লোক না। এত পছন্দ করার পর যেহেতু একটা সুযোগ পেয়েছি, কাজে লাগাবো যেভাবে হোক। আজকের ডিনারটা তুমি করে যাবা, আমি এক্ষুনি রান্না করতে বলছি। না না, আমার বাসায় যেতে হবে, মা অপেক্ষা করছে। মোহনা রাজি হলেই আমি তোমার পরিবারের সাথে বসে কথা বলবো। ঠিক আছে। উদয় বাসায় আসার পরে ফ্রেশ হয়ে বসে আছে। সে শুধু মোহনার কথাই ভাবছে, কোথায় গেলে কি করছে, খেয়েছে কিনা। আবার এটাও ভাবছে তার তো বন্ধু বান্ধবের অভাব নেই, হয়তো কোনো ফ্রেন্ডের বাসাতে আছে। উদয় কোনোভাবেই তার মাথা থেকে মোহনার চিন্তা বের করতে পারছে না। আর বাসায়ও এখনো পর্যন্ত মোহনার কথা কিছু বলেনি। আগে মোহনা রাজি হোক, তারপর না হয় বলা যাবে সবকিছু। মোহনা আমার সিনিয়র, এটা জানলে আমার বাবা মার রিয়েকশন কেমন হবে এটা আমি নিজেও জানি না। উদয় এসব কথাই ভাবছিল। এর মধ্যেই উদয়ের মা খেয়াল করেছে উদয় অফিস থেকে আসার পর থেকে কেমন মন মরা হয়ে আছে। তাই উদয়ের রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? আজকে অফিস থেকে আসতেও অনেক লেট করেছো, আবার আসার পর থেকে মনমরা, কিছু কি হয়েছে? কাজের একটু প্রেশার, তাছাড়া আর কিছুই না। কিছু যদি হয়ে থাকে আমাকে বলতে পারো। না মা, কিছু হলে তো আমি তোমাকে বলতাম। আমি একটু ক্লান্ত, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমি একটু চা বানিয়ে দেই, খেলে ভালো লাগবে। না, আমি একটু পরেই খেয়ে ঘুমিয়ে পড়ব, আর চা খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি খাবার গরম করে দিচ্ছি। উদয়ের মা আর কিছু বলল না, নিজের রুমে এসে উদয়ের বাবার পাশে এসে বসলো। উদয়রা এক ভাই এক বোন। বোনের নাম উর্মি। উদয় বড়, তার বাবা স্ট্রোক করে অর্ধেক প্যারালাইজড হয়ে গিয়েছিল, এখন কিছুটা ভালো।
স্ত্রীকে ভর দিয়ে হাঁটাচলা কিছুটা করতে পারে। এই বয়সে আমার ছেলেটাকে এইভাবে দেখতে আমার একদমই ভালো লাগে না। কিভাবে? এখন ও বন্ধু বান্ধবীর সাথে ঘুরবে ফিরবে, নিজের জীবনটা এনজয় করবে, তা না করে কত অল্প বয়সী পরিবারের হাল ধরেছে। আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমার ছেলের জীবনটা হয়তো অন্যরকম হতো। তুমি অযথা এসব কথা বলছো। উদয় শুনলে খুব কষ্ট পাবে। তুমি তো জানোই উদয় এসব কথা একদম পছন্দ করে না। তা ঠিক বলেছ। আমার ছেলেটা যে এত কিছু বোঝে, এত তাড়াতাড়ি সব কিছুর দায়িত্ব নিতে পারবে, আমি কোনোদিন ভাবি নাই। আমি তো ভেঙে পড়েছিলাম তোমার এই অবস্থা দেখে, কিন্তু আমাকে উদয় কখনো ভেঙে পড়তে দেয়নি। সব সময় আমার পাশে থেকে সাহস দিয়েছে, উর্মির দেখাশোনা করেছে, আমাদের সবার দায়িত্ব নিয়েছে। আমার খুব গর্ব হয় উদয়কে নিয়ে। আমার ছেলেকে যে পাবে নিঃসন্দেহে সে খুব ভাগ্যবতী হবে। হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই। মোহনার ঘুম পাচ্ছে না, সে ব্যালকনিতে বসে আছে। মোহনা তার বান্ধবীর সারার বাসায় আছে। সারা মোহনাকে এইভাবে বসে থাকতে দেখে তার পাশে এসে বসে। এখনো তুই তোর অতীত নিয়ে বসে আছিস? মানুষের অতীত থাকতেই পারে, তার জন্য কি সে ভবিষ্যৎ নষ্ট করবে নাকি? কি বলতে চাচ্ছিস? তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, এটা আমরা জানি। যে তোকে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, সে তো এখন ঠিকই ভালো আছে, তাহলে তুই কেন থাকতে পারবি না? আমি জীবনে কঠিনভাবে ঠকেছি, আমার আর সাহস নাই আবার যদি ঠকে যাই এই ভয়ে। আঙ্কেল যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছে তার সাথে তুই কথা বলে দেখ, একটু সময় নিয়ে। অবশ্যই আঙ্কেল আন্টি তোর ভালোই চায়, আমরাও চাই তুই বিয়ে করে সুখী হ। আমি কি করব না করব এগুলো ভাবতে ভাবতে যেন আমার মাথা ফেটে যাচ্ছে। তুই ওই ছেলের সাথে আগে কথা বলে দেখ, তোর কি মনে হয়। তুই তো কখনো কাউকে নিজের কাছে আসার সুযোগটাই দেস না। এই ছেলেটা আমার অনেক ছোট, আমি তাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। তোরা কেউই বুঝিস না আমার সিচুয়েশন। ঠিক আছে, তাহলে আঙ্কেলকে বল অন্য ছেলে দেখতে। থুর, আমি বিয়ে শাদী করবো না, বাদ দে তো এখন। তুই একমাত্র মেয়ে, সবারই তাদের সন্তানকে নিয়ে অনেক আশা থাকে। এখন আমি 2 সন্তানের মা হয়েছি, এখন আমি বুঝতে পারি মা বাবার কষ্টগুলো। যেদিন মা হবি হয়তো সেদিন বুঝতে পারবি। থুর, আমি তো বিয়েই করবো না, আবার মা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু একা থাকতে দে তো। সারা যাওয়ার পর মোহনার তার অতীতের কথা মনে পড়ে। জীবনের প্রথম ভালোবাসা এসএসসি দেওয়ার আগেই পরিচয় হয়েছিল রাকিবের সাথে। প্রথমে বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। রাবিব মোহনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানতো না, মোহনাও কখনো কিছু বলে নাই। কেননা রাবিবদের অবস্থা একটু খারাপ ছিল, তাই মোহনা কিছু বলেনি। যদি রাবিব নিজেকে ছোট মনে করে তার সামনে, তাই ভেবেছিল বিয়ের আগে সবকিছু জানাবে যেদিন রাবিব এস্টাবলিশড হবে। মোহনা এত বেশি পছন্দ করত যে মোহনার বাবা মোহনাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাবে। মোহনা যায়নি, কারণ সে রাবিবের থেকে একদমই দূরে যেতে চায়নি। রাবিবের অনেক বিপদে মোহনা সাহায্য করেছে, এমনকি তার হাত খরচ ও মোহনা চালাতো। মোহনা খেয়াল করেছিল রাবিবের ব্যবহার পরিবর্তন হয়েছে। সে ভেবেছিল হয়তো জব নিয়ে টেনশনে আছে, তাই এমন হয়েছে। রাবিব যখন অনেক চেষ্টা করে ভালো একটা জব পাচ্ছিল না, মোহনা তার একটা ফ্রেন্ডকে দিয়ে রাবিবকে ভালো একটা জবে ঢুকিয়ে দেয়, যেটা রাবিব জানতো না। রাবিব চাকরি পাওয়ার পরেই প্রথম মোহনাকে কল দিয়েছিল দেখা করার জন্য। মোহনাই সেদিন শাড়ি পরে গিয়েছিল দেখা করতে। সে খুবই এক্সাইটেড ছিল। বেশ সুন্দর লাগছে তোমাকে। তোমার জন্যই এত তৈরি হয়ে এসেছি। এখন তো ভালো একটা চাকরি পেয়েছো, তাই না? তাহলে আজকে তো তোমার অনেক খুশি হওয়ার কথা, এখন এত চুপচাপ কেন? এমনি ভালো লাগছে না কিছু। তাহলে তুমি তোমার মা বাবাকে কবে পাঠাচ্ছ আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে? কিসের বিয়ে? মানে আমাদের বিয়ের জন্য। রাবিব অনেক চিল্লিয়ে বলে ওঠে, কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? নিজের বয়স দেখেছো? তুমি আমার বয়সের মাত্র 1 বছরের ছোট। আমার পরিবার তোমাকে মেনে নেবে না। তোমার জন্য হাজার হাজার বিয়ের কাজ আমি ফিরিয়ে দিয়েছি, তোমার একটা ভালো চাকরির আশায় আমি এত বছর ওয়েট করেছি, আর তুমি এখন এসব বলছো? আমি তোমাকে কখনোই বলিনি তুমি আমার জন্য এগুলো করো। রাবিবের পায়ে সেদিন মোহনা ধরেছিল, তারপরও রাবিবের মন গলেনি। সাফ সাফ বলে দিয়েছিল একদম বুড়ি মেয়েকে ঘরে উঠাবে না। মোহনা খুব ভেঙে পড়েছিল। তারপর 2 বছর খালার সাথে বিদেশ থাকার পরে দেশে ফিরেছে। কয়েক মাস হলো মোহনা তখন থেকে অফিসে জয়েন করেছে, কিন্তু সবার মুখে একই কথা, বিয়ে করবে কবে। পরের দিন উদয় অফিসে আসার পরে মোহনার জন্য ওয়েট করতে থাকলো, কিন্তু মোহনা আসলো না। দুপুরের দিকে উদয় মোহনাকে কল দিল। হ্যালো, কে?
উদয় লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত রেখে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? তুমি আমার নাম্বার পেলে কোথায়? আমি কোথায় সেটা তুমি জেনে কি করবে? হবু বউয়ের নাম্বার আমার কাছে থাকবে না? এটা কি হতে পারে নাকি? খবরদার, আমাকে হবু বউ বলবে না। হবু বউ, হবু বউ, আরও 100 বার বলবো কি করবেন? একদম দাঁত খুলে হাতে দিয়ে দিব। ভুলে যেও না আমি তোমার সিনিয়র। বয়স শুধুমাত্র একটা নাম্বার, আর কিছুই না। কি বলার জন্য ফোন দিয়েছো সেটা বলো। এত সময় নেই আমার যে ফালতু আলাপ করব। আমি আপনার সাথে দেখা করতে চাই। সম্ভব না, আমি দেখা করব না। আপনার বাবা মা তাদের সিদ্ধান্তে অটল। দেখা করে আমাদের দুজনেরই কোনো সমাধান বের করতে হবে, কি করা যায় না করা যায়। তুমি বিয়ের জন্য না করে দিলেই তো হয়। উফ, একই কথা বারবার আমি লোকেশন দিচ্ছি, আপনি চলে আসেন। মোহনা আর কিছু বলবে তার আগে উদয় কল কেটে দিল। মোহনা মনে মনে বলল, সাহস কি করে হয় আমাকে হুকুম দেওয়ার? আমাকে লোকেশন সেন্ড করবে আর আমি চলে যাব ভেবেছেটা কি আমাকে? বসে থাকুক একা একা, আমি তো যাব না। সারা মোহনার জন্য কিছু নাস্তা নিয়ে এসে তার পাশে বসে বলল, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? আরে উদয় কল দিয়েছিল, দেখা করতে বলে। তুই কি বললি তারপর? কি আর বলবো, কিছুই বলিনি। বসে থাকুক একা একা, আমি তো যাব না। আমার মনে হয় তোর যাওয়া উচিত, কেননা তোদের বসে একটা সমাধান তো বের করতে হবে। কতদিন আর তুই এভাবে থাকবি? আমার যে কি করা উচিত আমি বুঝতে পারছি না। তুই বিয়ে করে নে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছে। সারা রাত অনেক ভাবলাম, ঠিকই বলেছিস। এবার বাবা মার খুশির জন্য যদি বিয়ে করতে হয় করলাম। সত্যি বলছিস তো? হুম। তাহলে তুই তৈরি হয়ে নে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোকে নিয়ে যেতে। উদয়ের সাথে দেখা করে কথা বল। ওকে। আসলে মোহনা সারা রাত ঘুমায়নি। এগুলো নিয়েই ভেবেছে তার আসলে কি করা উচিত। সে তার অতীত ভুলতে পারছে না। যেভাবেই হোক নিজের মনকে বুঝিয়েছে এবার বিয়েটা করতেই হবে। উদয় মোহনার জন্য ওয়েট করছে। মোহনা চলে আসলো। মোহনার চেহারা দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। উদয় জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সারা রাত ঘুমাননি কেন? এটাই জিজ্ঞেস করার জন্য আসতে বলেছে। না। উদয়ের খুব খারাপ লাগলো মোহনার চেহারা দেখে। একদিনেই কেমন জানি মলিন হয়ে গিয়েছে। উদয় ভাবলো আর জোর করে লাভ নেই, তারই পিছে সরে যাওয়া উচিত। সে যে মোহনাকে অনেক পছন্দ করে এই অবস্থায় দেখতে পারছে না। সে সরে গেলে যদি মোহনা খুশি থাকে তাহলে তাতেই সেও খুশি। উদয় মোহনা আসার আগে অনেক ভেবেছিল কিভাবে মোহনার সাথে কথা বলে মোহনার তাকে একটু ভালো লাগবে, কিন্তু মোহনাকে দেখার পর তার চিন্তা ভাবনা পাল্টে গেল। এগুলো ভাবার মধ্যে মোহনা বলে উঠল, আমি বিয়ে করতে রাজি। উদয় কি কানে কিছু ভুল শুনলো নাকি মোহনা সত্যি এই কথাটা বলেছে? উদয় কোনো কিছুর উত্তর না দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মোহনার দিকে। কি হলো মিস্টার, কিছু বলেছি আমি? ও আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস, তবে আমার কিছু শর্ত আছে। আমি আপনার সব শর্ত মাথা পেতে মেনে নিব। বিয়ের পর তুমি আমাকে টাচ করতে পারবে না, আর আমার যখন যেটা ভালো লাগবে আমি সেটা করব। কোনো কিছুতে বাধা দিতে পারবে না। উদয় মনে মনে ভাবলো, আরে এগুলো কোনো ব্যাপার না, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার পছন্দের মানুষটাকে পাচ্ছি, এটাই তো অনেক বেশি। আর কি লাগে আমার? ঠিক আছে। মোহনা একটু অবাক হয়ে গেল। সে ভাবে নাই উদয় এত সহজে মেনে যাবে। যাই হোক, ভালোই হলো এত তাড়াতাড়ি বুঝে গিয়েছে। কি খাবেন অর্ডার দেন। আমি এখন চলে যাব, আমার একদম খিদে নেই। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খান নাই। প্লিজ কিছু একটা খেয়ে নেন। কিসের আপনি বলেন আমাকে? আমি তো বুঝি না। আমাদের বিয়ের পর কি সব সময় আপনি করে বলবেন নাকি? আমার ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, সবাই কি ভাববে? বয়সে বড় দেখে কি সবকিছু সহ্য করব নাকি? আচ্ছা, সরি। উদয় আর মোহনা একসাথে কিছু খাবার অর্ডার দিল। তারা খাবার খাচ্ছে আর টুকটাক কিছু বিষয় বলছে। মোহনার মা খুবই টেনশনে আছে। কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি টেনশন বলতে কিছু নাই নাকি? মেয়েটা একদিন হয়েছে বাসায় নেই, কোথায় আছে, কি করছে, খেয়েছে কিনা কিছুই তো জানি না। আর তুমি তো খুব অশান্তিতে আছো। মোহনা আমার কলটা পর্যন্ত ধরছে না। তোমার মেয়ে পাতায় পাতায় চললে আমি চলি ডালে ডালে। ওর ব্যাপারে সব কিছুই আমি জানি। তোমার ওকে নিয়ে চিন্তা করতে হবে না। অযথা একদিন পরেই এসে পড়বে দেখো। সারার বাসায় আছে ও। তুমি তো জানোই আমাদের মেয়েটা কত রাগী, যেটা বলে সেটাই করে ছাড়ে। আমার মনে হয় না ও আসবে। সারাকে বলে দিয়েছি আমি, ওকে যাতে ভালো করেই বোঝাই। আমাদের কথা শোনে না, ও
ওর বান্ধবীর কথা শুনবে নাকি? ওর বাবা আমি এতদিন ওর সব কিছু সহ্য করেছি, মেনেও নিয়েছি। আর না, অনেক আগেই আমাদের এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। মেয়েটার কি যে হলো, কেন যে বিয়ে করতে চায় না, এটার উত্তরও তো দেয় না সে। মোহনার বাবা মা ড্রয়িং রুমে কথা বলছিল। ঠিকই তখনই মোহনা বাসায় ঢুকে। মোহনার বাবা জানতো ও চলে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা ভাবেনি। কিরে, কোথায় ছিলি তুই? আমার ফোন ধরছিস না কেন? কত চিন্তা পড়ে গিয়েছিলাম জানিস। মোহনা মিষ্টি একটা হাসি দিয়ে তার বাবার সামনে গেল আর বলল, আমি উদয়ের সাথে কথা বলেছি বাবা, আমি বিয়ের জন্য রাজি। মোহনা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এটাই হয়তো সবার জন্য ভালো। কতদিন আর নিজেকে কষ্ট দিবে পুরাতন কথা ভেবে ভেবে। দেখলে তো, আমি বলেছিলাম তোমার মেয়ে একদিনই চলে আসবে। আমার তো বিশ্বাস হচ্ছে না ও বিয়েতে হ্যাঁ করে দিয়েছে। উদয় ওকে রাজি করিয়েই ফেলেছে। বিয়ের জন্য ছেলেটা সবকিছুতেই অনেক স্মার্ট। ওর সিদ্ধান্ত বদলার আগেই আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। আমার একটা মাত্র মেয়ে, ওর বিয়ে নিয়ে আমার অনেক শখ। এত তাড়াতাড়ি করতে যেও না। ঠিক আছে, আমি উদয়ের সাথে কথা বলছি, ওর ফ্যামিলিকে নিয়ে আসতে বলি। ঠিক আছে। উদয় অনেকক্ষণ যাবৎ বাসার বাহিরে দাঁড়িয়ে আছে। সে ভিতরে যাবে কি যাবে না এটাই ভাবছে। আসলে তার বিয়ের কথাটা কিভাবে পরিবারকে বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। মনে একটু ভয় আর লজ্জা। মোহনার বাবার কল দেখে সাথে সাথে উদয় রিসিভ করে। মোহনা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তুমি ওকে মানিয়ে ফেলেছো। আমি জানতাম তুমি পারবে। তুমি তোমার পরিবারকে জানাও, তারপরে আমরা সবাই বসে কথা বলি কিভাবে কি করা যায়। ঠিক আছে আঙ্কেল, আমি আমার বাবা মাকে নিয়ে আসবো। মোহনার বাবার সাথে উদয় অনেকক্ষণ কথা বলল অনেকগুলো বিষয় নিয়ে। উদয় ফোনটা কেটেই বাসায় ঢুকবে, তখনই তার মা দরজা খুলে দেখে উদয় বাহিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কখন এসেছো? আর বাসার বাহিরে কেন তুমি? আমি তো মাত্রই বাসায় এলাম, ঢুকতে যাব আর তুমি দরজা খুলে দিলে। আমি একটু পাশের বাসায় যাচ্ছিলাম, যেহেতু তুমি চলে এসেছো আমি একটু চা বানিয়ে দেই। আমার তোমাদের সাথে কিছু কথা ছিল, তুমি চা বানিয়ে নিয়ে আসো, আমি বাবার সাথে বসলাম। ঠিক আছে। উদয় অনেকক্ষণ ওর বাবার সাথে অনেক কিছু নিয়ে কথা বলল। বাবা ছেলে অনেকক্ষণ গল্প করলো। উদয় কাজের পাশাপাশি ফ্যামিলিকে অনেক সময় দেয় প্রায়। এরকম বাসায় এসে সবার সাথে গল্প করে মন খুলে। উদয়ের মা এলো চা নিয়ে। আমি বিয়ে করতে চাই। উদয়ের মা বাবা বেশ অবাক হলো এবং খুশিও হলো। উদয়ের মা অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো পছন্দ আছে? হুম। বাহ, তাহলে আমরা কালকেই ওই মেয়ের বাসায় যে কথা বলবো। বুঝলাম, তবে মেয়ের বাসা কোথায়? মেয়ে কি করে? মেয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন? আমাদের সব কিছু জানাও, না হলে আমরা বুঝবো কি করে? আমাদের এত কিছু জেনে তো লাভ নেই। আমাদের ছেলের পছন্দ করেছে একটা মেয়েকে, আমরা তাকে এনে দিব আমার ছেলের কাছে। মোহনা নাম, আমার বসের মেয়ে। উদয়ের বাবা মা দুজনেই বেশ অবাক হয়ে যায় এই কথাটা শুনে। তোমার বসের সামনে কি আমাদের কোনো যোগ্যতা আছে যে উনি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিবে? সে নিজেই বলেছে এই বিয়ের কথা, তারা সবাই রাজি। তোমরা গেলেই কথাবার্তা ফাইনাল করবে। আমাদের ছেলেই এমন, দেখেছো ওকে সবাই পছন্দ করে। এরকম ভালো ছেলে কেউ হাতছাড়া করতে চায় না। তাই তো নিজ ইচ্ছায় নিজের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ের কথা বলেছে। মা, মোহনা আমার থেকে বয়সে একটু বড়। আরে ওইসব কোনো ব্যাপার না। আমার 5 বছরের বড়। উদয়ের মুখে এই কথাটা শুনেই তার মায়ের মাথায় একটা আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে উঠল। তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওই বুড়ি মেয়েকে ঘরে ওঠাবে? এর জন্য নিজের থেকে বিয়ের কথা বলেছে তোমার বস। মেয়েকে এই বয়সে কোথাও বিয়ে দিতে পারছে না, এর জন্য তোমার উপর সব কিছু চাপিয়ে দিতে চাচ্ছে। আহা, কী সব উল্টাপাল্টা বলছো? এইভাবে বলতে হয় নাকি কাউকে নিয়ে? মা, তুমি একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো না প্লিজ। পরিস্থিতি স্বাভাবিক করে আবার উদয় বলে, আমার জীবনের প্রথম ভালো লাগা মোহনা। প্রথম দেখাতেই তাকে আমার অনেক ভালো লেগে গিয়েছিল। তার সামনে আমার কোনো যোগ্যতাই নেই, সেটা আমি জানতাম। তবে যখন বস নিজেই বিয়ের কথা বলল, আমি আর না করতে পারিনি। কেননা আমি তাকে অনেক বেশি পছন্দ করি। আমার বিশ্বাস, আমার অনুভূতিগুলো তোমরা বুঝতে পারবে। উদয় এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে চলে গেল সেখান থেকে বাহিরে। উদয়ের মাকে ওর বাবা অনেক বোঝাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সে তো নাছর বান্দা, এখানে নিজের ছেলেকে বিয়ে করাবে না। আমাদের ছেলের খুশি আঁকে
তারপর সব কিছু। তুমিও তোমার ছেলের সাথে পাগল হয়ে গিয়েছো। আমাদের অন্তত পক্ষে একবার মেয়েটাকে দেখে আসা উচিত, তারপর না হয় তুমি দেখো কি করা যায় না করা যায়। আমার ছেলেটা আমাদের জন্য কত কিছু করেছে, তার জন্য কি আমরা একটু কিছু করতে পারি না? মেয়ে যদি আমার পছন্দ না হয় আমি বিয়ে করাবো না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে বাবা, আগে যে দেখে তো নাও। উদয়ের মা মনে মনে বলল, আমার পছন্দ হবে না আমি জানি, আমি তো মা, আমি কিভাবে পারি আমার ছেলেকে এত বড় মেয়ের সাথে বিয়ে দিতে? যেভাবেই হোক এই মেয়েকে আমার বউ আমি হতে দিব না। উদয়কে তার বাবা ফোন দিয়ে বলেছে কালকে তারা মোহনাকে দেখতে যাবে। উদয় খুশি হয়ে যার, আবার ভিতরে ভিতরে নার্ভাস, যদি তার মা কোনো উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে, বা মোহনা যদি আবার উল্টাপাল্টা কিছু করে আমার ফ্যামিলির সামনে, তাহলে আমি কিভাবে সবকিছু সামলাবো? মোহনার মা মোহনার রুমে আসে, মোহনা শুয়ে আছে, তার পাশে গিয়ে তার মা বসে, তারপর মোহনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সব কিছু নিয়ে এত চিন্তা করতে হয় না। তোমরা আমার অনুভূতি বুঝতে চাও না। বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। খারাপ চাও না তাহলে জোর করে বিয়ে দিচ্ছ কেন? বিয়ে করতে না চাওয়ার কারণটা কি কখনো সেটা বলছিস না তো আমাদের, তাহলে বুঝবো কি করে সমস্যাটা কোথায়? মোহনা আর কিছু বলতে পারলো না। আসলে তার কাছে এগুলোর কোনো উত্তর নেই। সে তার অতীত কাউকে বলতে চায় না। আর কি বা বলবে? তার পরিবারকে সে বলার মতো তেমন কিছুই নেই। যেটা যেভাবে হচ্ছে হতে দে, এটাই তোর জন্য ভালো। তুই দেখিস উদয় তোকে কত খুশি রাখে, কত যত্ন করে রাখে। মোহনা মনে মনে বলল, ঠিক আছে, এবার ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে দেখি কি হয়। উদয় তার সব থেকে কাছের বন্ধু সাকিবকে কল দিয়ে আসতে বলেছে। সাকিবও চলে এসেছে। কি রে, এত তাড়াহুড়োয় ডাকলি যে হঠাৎ করে? সব কিছু ঠিকঠাক আছে তো? বাসার সবাই ভালো আছে তো, আঙ্কেল আন্টি? আরে থাম, উদয় এতদিন কাউকে কিছুই জানায়নি, আজকে মোহনা রাজি হয়েছে সবাইকে জানাচ্ছে। উদয় সাকিবকে সবকিছু গুছিয়ে বলল একদম শুরু থেকে। সাকিব তো বেশ অবাক হয়ে গিয়েছে। উদয় এগুলো কি বলছে? সে বিয়ে করবে, তাও আবার সিনিয়র মেয়েকে? এত কিছু হয়ে গেল, আমাকে এতদিন জানার প্রয়োজন মনে করিস নাই? আমি ভেবেছি মোহনা হ্যাঁ বললে তারপর সবাইকে জানাবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমরা হচ্ছে আজকালকের ছেলে মেয়ে, আসলে আমাদের কাছে এসব বয়স ম্যাটার করে না, কিন্তু এগুলো তো আর মা বাবারা বুঝবে না, তাই না? হুম, যদিও আমার মা রাজি হয়েছে মোহনাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু আমার সন্দেহ যে সে কোনো উল্টাপাল্টা কিছু একটা অবশ্যই করবে, বা মোহনা যদি উল্টাপাল্টা কিছু করে। এসব নিয়ে একটু বেশি ভাবছিস। এমনও তো হতে পারে আন্টি সত্যি সত্যি রাজি হয়ে গিয়েছে। বলে তো ভালোই হয়। আমার অবস্থাটা বুঝতে পারছিস না? মনের মধ্যে অনেক ভয়। তুই চিন্তা করিস না। এগুলো চিন্তারই বিষয়। একটা মানুষকে আমি এত বেশি পছন্দ করি, সে মানুষটা যখন আমার হবে তখন এইসব বাধা আমি নিতে পারছি না। তুই এক কাজ কর, মোহনাকে রাতে কল দিয়ে ভালো করে বুঝিয়ে দে, যাতে তোর মায়ের সামনেও ভালো রকম ব্যবহার করে, উল্টোপাল্টা যাতে কিছু না করে। উনি যে রাগি, আমার কি কোনো কথা শুনবে? আরে বিয়ের পর কিভাবে কন্ট্রোল করবি, আগে থেকে অভ্যাস করে নে। মোহনাকে দেখলেই আমার ভয় শরীর কাঁপে। তারপরও তার সামনে গিয়ে সাহস করে কথা বলি আমি। এই কথা শুনে সাকিব হাসি থামাতে পারছে না। কয়েকদিন পরে ওর সাথে তোর বিয়ে, ওকে দেখে যদি তুই এইভাবে ভয় পাস, সংসার করবি কিভাবে? জানি না। তুই দেখি ভালোবাসায় পুরোপুরি পাগল হয়ে গিয়েছিস। সাকিব উদয়ের সাথে অনেকক্ষণ মজা নিল। মোহনার মা সারাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে মোহনা বিয়ের জন্য হ্যাঁ বলেছে। সারার তো বিশ্বাস হচ্ছে না, তাই সে মোহনার বাসায় চলে এসেছে। মোহনার মা ড্রয়িং রুমে বসা ছিল, সারাকে দেখে বেশ খুশি হয়ে যায়। কত দিন পর এলে তুমি আমাদের বাসায়। একটু ব্যস্ত ছিলাম আন্টি। তো কিসের এত ব্যস্ততা যে আন্টির সাথে একটু দেখা করে যেতে পারো না? এখন যেহেতু মোহনের বিয়ে, আমি তো এখানেই থাকবো। এখন থেকে বিরক্ত হয়ে যাবেন আমার জন্য। তুমি থাকতে না চাইলেও জোর করে রেখে দিতাম, আবার বলছো বিরক্ত হব? ঠিক আছে, মোহনা কোথায়? ওর রুমেই। ওকে তো অনেক বোঝালাম, যাক সে এসে বুঝতে তো পারলো নিজের ভালোটা। এখনো তো বিয়েটা হওয়া বাকি, আগে বিয়েটা হোক তারপর বিশ্বাস করব। ওকে দিয়ে আমার সন্দেহ। দেখ না, যেটা বলে সেটাই করে ছাড়ে। বিয়েই করতে চায় না, মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে চাই কি রকম করে। আন্টি, আপনি আর চিন্তা করেন না, ও যেহেতু বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, ও আসলেই রাজি। তুই মোহনার রুমে গিয়ে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। আরে আন্টি, কোনো ঝামেলা করতে হবে না তো।
আরে কিসের ঝামেলা, যাও তো। সারা মোহনার রুমে আসলো। মোহনা সারাকে দেখে বলল, খবর তাহলে তোমার কানেও চলে গিয়েছে? হুম, অবশ্যই খবরটা শোনার সাথে সাথেই চলে এলাম। ভালোই করেছিস, এমনিতেই একা একা বোরিং লাগছে। আচ্ছা, একটা সত্যি করে কথা বলতো, বল। তুই কি সত্যি বিয়ে করবি নাকি কোনো প্ল্যান এসেছে তোর মাথায়? না, আমি সত্যিই বিয়ে করব, ডিসিশন ফাইনাল। ঠিক আছে। মোহনা আর সারার কথার মাঝে মোহনার মা হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসে। তারা তিনজন মিলে বিয়ে নিয়ে অনেক গল্প করে। সারা চলে যায়। সাকিব উদয় দুইজন রাতের বেলা আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে নিল একসাথে। সাকিব চলে গেল, উদয় বাসায় চলে এলো। উদয়ের হঠাৎ খেয়াল আসলো কি ব্যাপার, সে তো মোহনার বাবাকে কল দিয়ে এখনো জানায়নি যে কালকে তারা মোহনাকে দেখতে যাবে। তাই সাথে সাথে ফোনটা বের করে মোহনার বাবাকে কল দেয়। মোহনার বাবা এত রাতে কল পেয়ে একটু ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে তো বাবা? এত রাতে কল দিলে? আসলে আঙ্কেল একটু ব্যস্ততায় ছিলাম তো ভুলে গিয়েছিলাম। আমার পরিবার নিয়ে কালকে আমি আপনাদের বাসায় আসছি মোহনাকে দেখতে। ঠিক আছে তাহলে। উদয় মোহনার বাবার সাথে কথা শেষ করে বাসায় ঢোকার সাথে সাথে উর্মি চলে আসে। ভাইয়া, কখনো তো ভাবির কথা বললা না আমাকে, আজকে হঠাৎ শুনি তুমি নাকি বিয়ে করেছো। ভাবি দেখতে কেমন আমাকে দেখাও। কালকে তো দেখতে যাব, তখন দেখে নিস। আমার কাছে কোনো ছবি নেই। এটা কোনো কথা যে হবু বউয়ের কোনো ছবি নেই? আমি অনেক ক্লান্ত, ঘুমাতে গেলাম, জ্বালাইস না আমাকে। উদয় চলে গেল। উদয়ের মা বাবার কারোর সাথে আপাতত কোনো কথা বলছে না। তার মাথা অনেক গরম, কিভাবে বিয়েটা ভাঙা যায় সেসবই প্ল্যান করছে। সে তো ভেবেই পাচ্ছে না তার ছেলে কিভাবে বয়সের বড় মেয়েকে পছন্দ করলো। এসবের ক্ষেত্রে আবার উদয়ের বাবা উল্টো তার কাছে সন্তানের খুশি থাকাটাই ইম্পর্টেন্ট। বয়স, গায়ের রং এগুলো তার কাছে কোনোই ম্যাটার করে না। যারা বিয়ে করবে তারা সুখে থাকলেই তো হলো। মানুষের কথাবার্তায় কি আসে যায়। উদয় বাসায় এসে আর নিজের রুম থেকে বের হয়নি। উদয়ের বাবা উদয়ের কাছে গেল। বাসায় এসে রুমে বসে আছো, খাওয়া দাওয়া করবে না? খেয়ে এসেছি সাকিবের সাথে। তোমার মাকে নিয়ে তুমি চিন্তা করো না, একবার বিয়েটা হতে দাও, একাই রাজি হয়ে যাবে। আমি বিয়ে করলে মোহনাকে করব, এটা তুমি মাকে জানিয়ে দিও। আহা, তোমার মা মোহনাকে তো দেখতে যাওয়ার জন্য রাজি হয়েছে, তাহলে এত কথা কেন বলছো? আমার ভয় লাগছে যদি কিছু উল্টাপাল্টা হয়। আরে বোকা ছেলে, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমি আছি তো। উদয় তার বাবার কথায় অনেকটা শান্তি পেল। তার মনে একটা শান্তি পেল যে তার বাবা তার পাশে আছে। এইসব উদয়ের মনে মোহনাকে নিয়ে একটু ভয়। যদিও মোহনা উল্টাপাল্টা কিছু করে, তাই মোহনাকে আগে কল দিয়ে বোঝাতে হবে যাতে কালকে উল্টাপাল্টা কিছু না করে। যে কথা সেই কাজ। উদয় মোহনাকে কল দিল। মোহনা এত রাতে উদয়ের কল দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলল, এই লোক আবার এত রাতে আমাকে কল দিচ্ছে কেন? কি সমস্যা? বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, এর জন্য কি এখন কল দিবে নাকি? ভেবেছে সারা রাত আমি কথা বলবো তার সাথে। 2 থেকে 3 বার রিং হওয়ার পর মোহনা কলটা রিসিভ করে। কি হয়েছে, এত রাতে কল দিচ্ছ কেন? কালকে আমার পরিবার আপনাকে দেখতে আসছে। উফ, আবার আপনি করে বলছো? তোমাকে না আমি বুঝালাম আমাকে আপনি করে বলা যাবে না? সরি। ওকে, নেক্সট টাইম থেকে মনে রাখবে। ওকে। মা আমাকে বলেছে কালকে তোমরা আসবে। আমার পরিবারের সামনে কোনো উল্টাপাল্টা কিছু করতে চেও না, বিয়ে ভাঙার জন্য প্লিজ। আরে আজব, আমি উল্টাপাল্টা কি করতে যাব? তোমার মাথায় কখন কি চলে সেটা তুমি ভালো বুঝো। আমি এতটা অভদ্র না যে বড়দের সামনে উল্টাপাল্টা কিছু করব বিয়ে ভাঙার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোহনা কল কেটে দেয় আর বলতে লাগে, এই ছেলেটা আমাকে ভেবেছে কি আমি কি কোনো বেয়াদব নাকি? আর না বাচ্চা, যে এখন বাচ্চা মেয়ে আমি করব বড়দের সামনে, তাও আবার বিয়ে ভাঙার জন্য? কেন, যে কারো বিশ্বাস হচ্ছে না আমি সত্যি সত্যি বিয়েতে রাজি? পরের দিন বিকেলে উদয়ের ফ্যামিলির সবাই তৈরি হচ্ছে মোহনাদের বাসায় যাওয়ার জন্য। উদয়ের মায়ের তো যাওয়ার কোনো ইচ্ছেই নেই, নিজের ইচ্ছের বিরুদ্ধে যেতে হচ্ছে। আমার যদি মেয়ে পছন্দ না হয় এখানে তুমি বিয়ে করতে পারবে না। আবারও তুমি উল্টাপাল্টা কথা বলছো। আমি না বলেছি আমার ছেলের সামনে এইসব কথা বলতে না? তোমরা বাপ ছেলে দুজনেই পাগল হয়ে গিয়েছো। আমার ছেলে যেটাতে খুশি আমিও সেটাতে খুশি, এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে চাই না। উদয় তার মায়ের সাথে একটা কথা বলল না। সে জানে এখানে কথা বলাই আপাতত বেকার। মোহনা হালকা পাতলা তৈরি হয়েছে, তখনই তার মা একটা শাড়ি নিয়ে আসে। ইস, এখন আবার শাড়ি পরতে হবে? পাগল হয়ে গিয়েছো তুমি? যেটা বলছি সেটা করো তো।
আমার হাতে অনেক কাজ, এগুলো নিয়ে পড়ে থাকতে পারবো না আমি। মোহনার মা মোহনাকে শাড়িটা দিয়ে চলে গেল। মোহনা শাড়িটার দিকে তাকিয়ে আছে, পরবে কি পরবে না সেটাই ভাবছে। তার কাছেও মনে হলো প্রথমবার শাড়ি পরাটাই উত্তম, তাই সে শাড়িটা পরে নিল। 2 বছর পর মোহনা শাড়ি পরলো। সে শেষবার শাড়ি পরেছিল তার প্রাক্তনের সাথে যেদিন ব্রেকআপ হয়েছে ওই দিন। তারপর থেকে মোহনা কখনো শাড়ি পরেনি, কপালে টিপ দেয়নি, কখনো নিজে সাজেনি এবং কি তেমন আয়নায়ও দেখেনি। সব দিক থেকে খুব মন মরা হয়ে গেছিল। তাই খালার সাথে ছিল 2 বছর যাবৎ, যাতে সবকিছু ভুলে থাকতে পারে, কিন্তু তাতেও কাজ হয়নি। দেশে ফিরে অফিসে জয়েন করে সবকিছু ভোলার জন্য, কিন্তু তখনই তার বাবা বিয়েটা ঠিক করে দিল। হয়তো এটাতেই তার ভালো। উদয়ের পরিবারের সবাই চলে এসেছে বাসায়, তো অনেক আয়োজন করেছে মোহনার বাবা আর মা। উদয়ের মায়ের খুব ভালো লেগেছে বাসা আর বাসার সবার ব্যবহার। একটু পরেই মোহনাকে নিয়ে আসলো মোহনার মা। উদয় তো তাকে দেখে একদম অবাক, একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে সেটাই ভাবছে। আসসালামু আলাইকুম। মোহনার সালামের উত্তর নিল উদয়ের মা বাবা। তারপর মোহনাকে উদয়ের মা নিজের পাশে বসালো। সে তো দেখেই পছন্দ করে ফেলেছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন ব্যবহার। আসলে মোহনাকে দেখলে বোঝা যায় না তার বয়স এত। উদয়ের মা মোহনার সাথে কথা বলছে অনেক ভালোভাবে। এসব দেখে উদয়ের খুব ভালো লাগে। মনে মনে বলতে লাগে, যাক ভালো হয়েছে, আমার মায়ের মোহনাকে পছন্দ হয়েছে। মোহনা, তুই উদয়কে বাসাটা পুরো ঘুরিয়ে দেখা, আমরা বড়রা কিছু কথা বলি। ঠিক আছে। মোহনা উদয়কে বাসা দেখাচ্ছে। উদয় অন্যদিকে না তাকিয়ে শুধু মোহনাকে দেখে যাচ্ছে। মোহনা বিষয়টা কয়েকবার খেয়াল করেছে যে উদয় তার দিকেই চেয়ে আছে। আশ্চর্য, কখন থেকে দেখছি তুমি আমাকে এই ঘুরে ঘুরে দেখছো? আজকে তো চোখ সরানো যাচ্ছে না আমার হবু বউয়ের থেকে। তাই নাকি? আমার তো মনে যাচ্ছে আমি শুধু তোমাকে দেখতে থাকি আর সময় যেন এখানেই থেমে যায়। ইস, যত সব। এখানে যত সব? এই কি হলো? আমার ভালোবাসা কোনো যত সব না, আজব। হয়েছে হয়েছে, বুঝেছি। মোহনা আর উদয়ের কথার মাঝে উর্মি চলে আসে। উর্মি মোহনার পাশে গিয়ে মোহনার হাত দুটি ধরে বলে, আপনি কত সুন্দর, আপনাকে দেখলেই তো মন ভরে যায়। মোহনা একটু লজ্জা পায়। আজকে সে অনেক প্রশংসা পাচ্ছে সবার কাছে। আমার তো মনে চাচ্ছে আমি আজকে আপনাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাই। যেন পুরোই জ্যান্ত পুতুল আপনি। বাবা, এত প্রশংসা! আপনি আসলে অনেক সুন্দরী। ওরা 3 জন হাসি মজা করতে শুরু করে দিল। মোহনার তো খুব ভালো লাগছে ওদের সাথে আড্ডা দিতে। মোহনা তো ভাবতেই পারেনি তার এত ভালো লাগবে উদয়ের ফ্যামিলিকে, বিশেষ করে উর্মি। কি মিষ্টি একটা মেয়ে। ওদিক দিয়ে বড়রা বিয়ের কথা ফাইনাল করছে। আমার একটা মাত্রই মেয়ে, তাই আমি চাচ্ছিলাম অনেক ধুমধাম করে অনুষ্ঠান করতে। হ্যাঁ, আমরাও আমাদের ছেলের বউকে ধুমধাম করে উঠিয়ে নিয়ে যাব। মোহনার মা উদয়ের মায়ের হাত দুটি ধরে বলল, আমার মেয়ের কোনো ভুল যদি কখনো হয়, আপনি মায়ের মতো ওকে বুঝাবেন। আমার মেয়েকে বড় আদরে বড় করেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সব কিছু বুঝিয়ে দিবেন কিভাবে কি করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, এখন থেকে আমার 2টা মেয়ে। উদয় আজকে তার মায়ের ব্যবহারে খুবই সন্তুষ্ট আর উদয়ের মা বেশ খুশি। মোহনার পরিবারের আন্তরিকতা দেখে আর মোহনার ব্যবহার কথাবার্তা দেখে সেও বিয়েতে রাজি হয়ে যায়। মোহনার পরিবারের সবাই উদয়দের রাতে খাবার না খেয়ে আসতেই দেয় না। রাতের খাবার খাওয়া দাওয়া করে তাদের ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাসায় আসার পর উদয়ের মা বলল, বাবা, আমি আগেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি না বুঝি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে মা, তুমি কি বলছো এসব? এগুলো কোনো ব্যাপার নয়। দেখেছো আমাদের ছেলের পছন্দ কতটা ভালো, যে প্রথম দেখাতেই তোমার এত ভালো লেগে গিয়েছে। আমার ছেলের পছন্দ যে কতটা ভালো এটাতে কোনো সন্দেহ নেই। ইস, আজকে যদি ভাবিকে নিয়ে আসতে পারতাম কত ভালো হতো। এই তো আর কয়েকদিন পর অনুষ্ঠান, তারপর তো এখানেই থাকবে। উদয় মনে মনে বলল, আজকে যে কিভাবে মোহনাকে রেখে আসলাম সেটা শুধু আমি জানি। আমার তো একদম মনে চাচ্ছিল না ওকে রেখে আসতে। যাই হোক, সবাই ঘুমোতে চলে যায়। মোহনারও আজকে খুব ভালো লেগেছে। তার মন আজকে খুব ভালো। আসলে যেমনটা মনে করেছিল সবকিছু তেমন ছিল না। সাকিব কল দিল উদয়কে। বলো। আজকে কি সব কিছু ঠিকঠাক ছিল? আমাকে তো কিছু জানালি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সব কিছু আজকে ভালোভাবেই হয়েছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে। এই তো খুশির খবর, মিষ্টি খাওয়া। ঠিক আছে, কালকে খাওয়াবো।
বিয়ের অনেক কাজ করতে হবে, কাজে লেগে যেতে হবে। ওকে বস। মোহনার খুব জানতে ইচ্ছে করছে বাসে ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা, তাই সে উদয়কে একটা কল দেয়। উদয় তো মোহনার কল পেয়ে অনেক খুশি হয়ে যায়, সাথে সাথে কলটা ধরে। তোমরা কি বাসায় ঠিকভাবে পৌঁছেছো? কিছু জানালে না যে? এই তো মাত্রই বাসায় ঢুকলাম। ও ঠিক আছে। মোহনা আর উদয় টুকটাক কথা বলল। মোহনা কল তারপর রেখে দিল। উদয়ের একদম মন চাচ্ছিল না কলটা কাটতে, কিন্তু জোর তো করতে পারবে না মোহনাকে কথা বলার জন্য, তাই কিছু বলল না। উদয় ফ্রেশ হয়ে এসে ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে গেল। এদিকে মোহনার ঘুম পাচ্ছে না, কেন পাচ্ছে না সে নিজেও জানে না। মোহনা বসে বসে ভাবছে তার কত স্বপ্ন ছিল নিজের বিয়ে নিয়ে, এটা করবে ওটা করবে, বিয়ে তো ঠিকই হচ্ছে, কিন্তু পছন্দের মানুষটার সাথে না, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তার সাথে তো হচ্ছে না। মোহনা সিদ্ধান্ত নিল সে তার বিয়েতে খুব মজা করবে, তার যেটা যেটা ভালো লাগে সব কিছু করবে, সব কিছু নিজের মন মতো কিনবে এবং পরবে, পার্লারেও সাজবে। কালকে থেকেই সে শপিং করা শুরু করে দিবে। সকাল সকাল উদয় অফিসে চলে গিয়েছে। মোহনা ঘুম থেকে ওঠার পর থেকে তার মনটা আজকে খুব ভালো, তার মা খেয়াল করেছে। কি ব্যাপার, আজকে তোকে খুব খুশি খুশি লাগছে? আজকে থেকেই আমি আমার বিয়ের শপিং শুরু করে দিব। তাই নাকি? আমি একটু পর সারাকে কল দিব। মোহনা খাওয়া দাওয়া করে সারাকে কল দিয়ে শপিং মলে আসতে বলল। সারাও চলে আসছে। কি হলো, আজকে শপিং করার মুড নাকি? তুই কি ভুলে গিয়েছিস সামনে আবার বিয়ে? 2 দিন আগেই বিয়ে করতে চাচ্ছিলি না, আর এখন বিয়ের শপিং নিয়ে এত এক্সাইটেড? বিয়ে যেহেতু করতেই হচ্ছে, মনের মতো করব। মানুষের জীবনে তো বিয়ে একবারই হয়। যাক, বুঝেছিস তাহলে। সারা আর মোহনা অনেক কিছু কেনাকাটা করার পর মোহনা সারাকে বলল, আমি উদয়কে আসতে বলি, ওর ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে হবে আমার। আমি তো ওর পরিবারের পছন্দের সম্পর্কে কথা জানি না। ভালো আইডিয়া। উদয় নিজের সব কাজ রেখে চলে এসেছে মোহনার একটা কলে। সারা চলে গিয়েছে তাদের রেখে। সারা ভেবেছে তারা দুজন কিছু একান্ত সময় কাটাক, তাই কোনো না কোনো বাহানা দিয়ে চলে গিয়েছে। মোহনা আর উদয় একসাথে শপিং করার পরে একটা কফি শপে বসলো। তারা দুজন কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। ঠিক তখন এপার দিয়ে রাবির, মানে মোহনার এক্স গার্লফ্রেন্ড, মোহনাকে দেখে তার কাছে চলে আসে। মোহনা, মোহনা মোটেও আশা করেনি তার সাথে কখনো রাবিবের দেখা হবে। মোহনার শরীর ইতিমধ্যে কাঁপছে। উদয় এটা খেয়াল করে উদয় বুঝতে পারে না মোহনা এত নার্ভাস হয়ে যাচ্ছে কেন। মোহনা নিজেকে একটু সামলে নিয়ে বলল, কি খবর তোমার? ভালো। মিট মাই হাজবেন্ড। রাবিব উদয়ের দিকে তাকায়। উদয় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মোহনা তাকে হাজবেন্ড বলে কেন, পরিচয় করে দিল সেটাও অজানা এখনো। হ্যালো, বসেন আমার সাথে। পরে কখনো বসবো, আমার অনেক কাজ আছে, আমি যাই। রাবিব ভেবেছিল মোহনা এখনো সিঙ্গেল। রাবিবের মা যে মেয়েকে রাবিবের জন্য পছন্দ করেছিল, বিয়ের কয়েক মাস পর রাবিবের বউ রাবিবকে ছেড়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। এতে রাবিবের মান সম্মান নষ্ট হয় এবং খুব কষ্ট পায়। আর তার এখন চাকরিও নেই। তার অনেক বড় ভুলের কারণে অফিস থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন সে নিঃস্ব। রাবিবের সাথেই তার একটা বন্ধু ছিল, সে আবার মোহনাকে চেনে। কিরে মোহনা, তোর কি হয়? কিভাবে চিনিস? এমনি অনেক পুরনো ফ্রেন্ড। তুই ওকে চিনিস নাকি? ওকে আমি খুব ভালো করেই চিনি। তুই যে আগের অফিসে কাজ করতি, সেখানে তো মোহনার জন্য তোকে জব দিয়েছিল, তুই জানিস না? রাবিব বেশ অবাক হয়ে তার বন্ধুকে বলে, ওর জন্য আমার চাকরি হয়েছে মানে? আরে মোহনা তো মিস্টার রিহান চৌধুরীর একমাত্র মেয়ে। তুই যে কোম্পানিতে চাকরি করছিলি তাদের পার্টনার। রাবিবের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তার জীবনের সব থেকে বড় স্বপ্ন রিহান চৌধুরী কোম্পানিতে কাজ করা। সে তো এখন খুব আফসোস করছে কত বড় ভুল করে ফেলেছে। মোহনা একদম চুপচাপ হয়ে গিয়েছে। একটু আগে তার মুড অনেক ভালো ছিল, কিন্তু এখন একেবারেই তার মুড ভালো না। উদয় একটু হলেও কিছু বুঝতে পেরেছে। চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি এখন বাসায় যাব। একেবারে না, আজকে আমার সাথে যেতেই হবে। মোহনাকে উদয় গ্রাম্য পরিবেশের ভিতরে ফুলবাগানে নিয়ে আসে। মোহনা তো এখানে এসে বেশ খুশি। তার যে মন খারাপ ছিল সেটা সে ভুলেই গিয়েছে। বাচ্চাদের মতো ফুল পেয়ে এত খুশি হয়েছে, এদিকে সেদিকে দৌড়াচ্ছে। উদয় সুন্দর দেখে একটা ফুল ছিঁড়ে মোহনার কানে গুজে দিল। মোহনা এমন কিছু আশা করে নাই, কিন্তু তার খুব ভালো লেগেছে। মোহনা বাসায় আসার পর তার খুব ক্লান্ত লেগেছে। দেখি কি কি কেনাকাটা করলি।
এত দেরি হলো কেন আজকে? শুধু কেনাকাটা করিনি, উদয়ের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গিয়েছে। তাই নাকি? কেমন লাগলো ঘুরে? আমি তোমাদের সিদ্ধান্তে খুব সন্তুষ্ট উদয়, অনেক ভালো একটা ছেলে, আমার সব কিছু বুঝে বলে দেওয়ার আগেই। তুই খুশি হলেই আমরা খুশি। যাক, ভালো লাগলো যে তোর ওকে পছন্দ হয়েছে। দেখতে দেখতে তাদের বিয়ের সব প্রিপারেশন শেষ। শপিং অনুষ্ঠান সবকিছু মিলে সবাই অনেক ব্যস্ত ছিল। মোহনা আর উদয় তেমন একটা কথা বলতে পারেনি। এতদিন একটু পরেই তাদের বিয়ে। উদয়ের তো মনে লাড্ডু ফুটছে, ভালোবাসার মানুষটাকে আজকে ফাইনালি পেয়ে যাবে একেবারের জন্য। মোহনাও খুশি। এতদিন উদয়ের সাথে সময় কাটানোর পর তারও উদয়কে খুব বেশি ভালো লেগেছে। যদিও মোহনা উদয়কে এখনো বলেনি তার ভালো লাগার কথা। মোহনা ভেবেছে তার অতীতের সবকিছু উদয়কে সে বাসর রাতেই জানিয়ে দেবে, আর নিজের ভালোবাসার কথাটাও জানিয়ে দিবে। দেখতে দেখতে তাদের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। তারা খুব ধুমধাম করে মোহনাকে নিয়ে আসলো। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো। মোহনাকে সুন্দর করে উর্মি বসিয়ে দিয়ে গেল। একটু পরেই উদয় আসলো। উদয়ও নার্ভাস আর মোহনাও। তুমি ফ্রেশ হয়ে নাও। আমি নতুন বউ, আমার ঘুমটা উঠিয়ে দেখবেন না? মানে? উদয়ের মনে আছে মোহনা তাকে শর্ত দিয়েছিল যে সে মোহনাকে টাচ করতে পারবে না। তাহলে মোহনাই এই কথা বলছে কেন? যাই হোক, উদয় মোহনার পাশে বসে তার ঘুমটাটা উঠিয়ে তার কপালে একটা চুমু দেয়। আমি চাই আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হোক, সবকিছু নতুন করে শুরু হোক। উদয় কল্পনাতেও ভাবেনি এসব কিছু এত সহজ করে হয়ে যাবে। আমি আমার অতীতের সব কিছু তোমাকে আজকে জানাতে চাই। আমার কোনো সমস্যা নেই তোমার কোনো অতীত নিয়ে। আমি সবকিছু জানিয়ে রাখতে চাই, আমাদের মধ্যে কোনো কিছু যাতে লুকানো না থাকে। মোহনা তার অতীতের সবকিছু উদয়কে বলল। উদয় শুনে মোহনাকে সাথে সাথে জড়িয়ে ধরে আর বলে, ভুলে যাও এইসব। আজকে থেকে তোমার সব কিছু অনেক সুন্দর হবে। তোমার যে এরকম একটা অতীত ছিল সেটা তুমি ভুলে যাবে। মোহনা একটু মুচকে হাসি দেয় আর মনে মনে বলল, আল্লাহ যেটা করে সেটা বান্দার কল্যাণের জন্যই করে। সকালে উদয় নিজের হাতে নাস্তা বানিয়ে নিয়ে এসে মোহনার গালে ঠোঁটে চুমু দেয়। মোহনার ঘুম ভেঙে যায়। তুমি উঠে গেছো? তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে এসেছি। তুমি কেন আনতে গেলে? আমি উঠতাম। একটু পরে মেহমান আসা শুরু হবে, তখন খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। মোহনা ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। নাস্তা করার পর সে খুব সুন্দর একটা শাড়ি পরলো আর একটু রেডি হলো। শুরু হয়ে গেল মেহমান আসা একটার পর একটা। এভাবে দেখতে দেখতে অনেক দিন চলে গেল। মোহনা নিজের যত্ন দিয়ে শ্বশুর শাশুড়ির মন জয় করে নিয়েছে এবং উর্মির সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে উঠেছে। উদয় বেশ খুশি তার জীবন নিয়ে, কারণ সে তার জীবনে পরিপূর্ণতা পেয়েছে। বিয়ের কয়েকদিন হয়ে গিয়েছে, তাই মোহনার মা ভাবছে বসে বসে, মোহনাকে আর উদয়কে আমাদের বাসায় থেকে যেতে বলো কয়েকদিন। আমিও এমনটা ভাবছিলাম যে কয়েকদিন থেকে যাক। আর আমার মোহনা আর উদয়ের সাথে কিছু কথাও ছিল। কল দিয়ে তুমি আসতে বলো। মোহনার বাবা উদয়কে কল দিয়ে তাদের বাড়িতে আসতে বলল। মোহনা বেশ খুশি, কয়েকদিন পর বাবার বাড়ি যাচ্ছে, তাই অনেক এক্সাইটেড। আর বিয়ের পর এই প্রথম যাচ্ছে তারা। ওইদিকে রাবিব এর মাথা ঠিক নাই। সে যে মোহনাকে কেন ছাড়লো, তার তো আজকে সব কিছু থাকতো, কত আরামের জীবন হতো। এখন যেভাবেই হোক মোহনার সাথে কথা বলতে হবে। রাবিব ভালোভাবে জানে মোহনা তাকে অনেক ভালোবাসে, এটার একটা সুযোগ তো নিতে হবে। রাবিব প্ল্যান করা শুরু করে দেয় মোহনাকে কিভাবে আবার পটানো যায়। মোহনার মা অনেক কিছুর আয়োজন করেছে। উদয় আর মোহনা চলে এসেছে। মোহনা ওর মায়ের সাথে কথা বলছে আর উদয় মোহনার বাবার সাথে। কেমন আছিস মা? সবকিছু কি ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ, সবকিছু একদম ঠিকঠাক আছে। তোমরা আমাকে নিয়ে আর চিন্তা করো না। উদয় আমাকে খুব খুশি রেখেছে, আর ওর পরিবার সবাই অনেক ভালো। সব সময় জানি এইরকমই থাকে। আমি সবাইকে একটা কথা বলতে চাই। বলো বাবা। আমি আমার বিজনেসের সব দায়িত্ব উদয়কে দিয়ে দিতে চাই। না আঙ্কেল, এমন কিছু প্লিজ বললেন না। এটা আমার পক্ষে পসিবল না, এত বড় দায়িত্ব নেওয়া। এখন থেকে তোমার আর মোহনারই তো সব কিছু দেখতে হবে। কিন্তু কিন্তু আঙ্কেল, এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব হয়ে যায়। কোনো বড় দায়িত্ব না, একবার দায়িত্ব নিয়েই দেখো, এটা কোনো ব্যাপার না। মোহনার বাবা এক কথার মানুষ, যেটা বলে সেটাই। তার উপর দিয়ে মোহনা আর উদয় কিছুই বলল না। রাতে সবাই খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেল। তুমি তোমার বাবাকে কিছু বললে না কেন? আজব, আমি কি বলতে যাব?
তুমি বলতে পারতে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। আমি বাবার উপর দিয়ে কোনো কথা বলতে চাই না, আর একদিন না একদিন সব কিছুর দায়িত্ব তোমার উপরেই আসবে। তার থেকে ভালো এখন থেকেই বুঝে নাও। উফ, তোমাকে বলেও লাভ হলো না। উদয় মোহনাকে নিজের কাছে টান দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। শুরু হয়ে যায় তাদের রোম্যান্স। মোহনা আর উদয় দুজনেই অফিসের দায়িত্ব নিয়েছে। ওইদিকে রাবিব সব খোঁজখবর নিয়ে নিয়েছে, এখন সে সব কিছু জানে উদয়ের বিষয়েও। কিছুদিন পর রাবিব অফিসের বাইরে মোহনার জন্য ওয়েট করতে থাকে। মোহনার রাবিবকে দেখে না, সে সামনের দিকে যাচ্ছিল। ঠিক তখন রাবিব তাকে ডাক দেয়। মোহনা, মোহনা তাকে দেখে বেশ অবাক হলো এবং তার বিরক্ত লাগলো। মনে মনে বলল, এই লোকটা এখন আমার সামনে কেন আসে বুঝি না। এখন আমার জীবনটা নিয়ে আমি কত বেশ হ্যাপি, কিন্তু এখন সে আমার সামনে এসে সব কিছু উলটপালট করে দিচ্ছে। তার চেহারাটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আমার অফিসের নিচে কি করছেন? আর আপনি যেখানে সেখানে আমাকে ডাক দিতে পারেন না। আমাদের এত ভালো একটা সম্পর্ক ছিল, তুমি এরকম ব্যবহার করছো কেন আমাদের সাথে? আমাদের কখনোই কোনো ভালো সম্পর্ক ছিল না, যতটুকু ছিল শুধুমাত্র আমার তরফ থেকে ছিল। মোহনা, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এখনো। মোহনা রাবিবের গালে কষে একটা জ্বর বসিয়ে দিয়ে বলে। আপনার সাহস কি করে হয় এসব কথা এখন আমাকে বলার? মোহনা আর রাবিব এর কথার মধ্যে উদয় চলে আসে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ওয়াও মিস্টার উদয়, টাকার জন্য নিজের বয়সের এত বড় মেয়েকে বিয়ে করেছো ভাই, পারো তুমি? উদয় নিজেকে একটু কন্ট্রোল করে নেয়, কারণ সে চায় না অফিসের সামনে কোনো ঝামেলা হোক, কোনো সিন ক্রিয়েট হোক। ভদ্রভাবে বলছি, এখান থেকে চলে যান। মোহনা, আপনার চেহারাও আর কখনো দেখতে চাই না। কোসি ছেলে পেয়ে বিয়ে করেছে, তোমাকে কয়েকদিন পর ইউজ করে ফেলে দিবে, শেষে আমার কাছেই আসতে হবে। তোমার দেখে নিও। অনেক হয়েছে, অনেক আলতু ফালতু কথা শুনেছি, আর না। মোহনা, তুমিও ভুল করছো। তোমার এত টাকা পয়সা দেখি এই কোচি ছেলেটা তোমার পিছে এরকম পাগলের মতো ঘুরে, আর তুমি এগুলোকে ভালোবাসা ভেবে নিয়েছো। উদয় নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে রাবিবের গালে একটা ঘুষি দিয়ে বসে। সেখানেই রাবিব আর উদয় মারামারি লেগে যায়। মোহনা তো কোনোভাবেই তাদের দুজনকে থামাতে পারছে না। মোহনা অফিসের গার্ডকে ডাকে, কোনো রকম কয়েকজন এসে তাদের মারামারি থামায়। মোহনা উদয়কে গাড়িতে উঠায়। দেখো তো চেহারার অবস্থাটা কি হলো, বলেছিলাম না কোনো গ্যাঞ্জামে না জড়াতে। আজকে তোমার প্রাক্তন লিমিট ক্রস করেছে, এর পরের বার ওকে আমি মেরেই ফেলবো। উদয় মোহনা বাসায় আসার পর তার পরিবারের সবাই অনেক চিন্তায় পড়ে যায় উদয়ের চেহারা দেখে। কি ব্যাপার, কি হয়েছে? কার সাথে মারামারি করেছো তুমি? উদয় কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। আমি অফিসের কাছে একজনের সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছিল। তুমি তাড়াতাড়ি ওকে মলম দিয়ে দাও। মোহনা একটা টাওয়েল ভিজিয়ে আস্তে আস্তে তার চেহারার রক্তগুলো মুছে দিচ্ছে, আর উদয় ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। কি দরকার ছিল? দেখো তো চেহারার অবস্থাটা কি করেছো। আমি আর ওই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। মোহনা আস্তে আস্তে মলম দিয়ে দিল। উদয় শুয়ে পড়লো মোহনার কোলে। মোহনাও উদয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ও ঘুমিয়ে গেল একটু পর। মোহনা মনে মনে ভাবছে, মাত্রই তো আমার জীবনটা শুরু হলো সুন্দরভাবে, কত কিছু পার করে এসেছি আমি, কিন্তু যখন আমার জীবনটা সুন্দর হতে লাগলো তখন রাকিব কেন এরকম করছে, কি চাচ্ছে ও? ওকে নিয়ে আমার একটা সমাধান বের করতে হবে। দুই বাসাতে ওগুলো নিয়ে জানাজানি হলে না জানি কি হয় আবার। আমি যদি রাবিবের কারণে উদয়কে হারিয়ে ফেলি, এটা মাথায় আসার সাথে সাথে মোহনা মাথা নিচু করে উদয়ের দিকে তাকায়। কি মায়া ভরা চেহারা, উদয়ের দেখলে শুধু দেখতেই মন চায়, চোখ সরাতে আর ইচ্ছে করে না। মোহনা আলতো করে একটা কপালে চুমু দিয়ে মাথাটা সরিয়ে দিল উদয়ের। রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেল আজকে রাতের জন্য কিছু স্পেশাল রান্না করতে, যেগুলো উদয়ের পছন্দ। কি ব্যাপার, তুমি রান্নাঘরে কি করছো? আজকে আমি উদয়ের পছন্দের খাবারগুলো রান্না করব। একদম না, কাজ থেকে এসে তুমি অনেক ক্লান্ত, তুমি রেস্ট নাও, আমি রান্না করি। প্লিজ মা, আজকে আমাকে রান্না করতে দেন। ঠিক আছে বাবা। মোহনা রান্না করার সব প্রস্তুতি নিয়ে নিল। নিজের ভালোবাসা, নিজের মনের মাধুরী দিয়ে সে রান্না করছে খুব যত্ন করে। আর ওইদিকে মোহনার বাবা অফিসের বাইরে যা হয়েছে সব ঘটনা শুনেছে। সে চিন্তায় পড়ে গিয়েছে ভীষণ, কারণ সে জানে উদয় এমন ছেলে না। তাহলে অফিসের বাইরে এরকম গ্যাঞ্জাম হওয়ার কারণটা কি হয়েছিল, তা কি? এগুলো নিয়ে ভাবছিল, তখন মোহনার মা তার কাছে আসে। কি হয়েছে? সেই কখন থেকে দেখছি কি যেন একটা ভাবছো। আজকে নাকি উদয়ের অফিসের সামনে মারামারি করেছে একজনের সাথে। না, তোমার শুনতে হয়তো ভুল হয়েছে।
ওরকম ছেলেই না যে রাস্তাঘাটে মারামারি করবে। আমি শুনলাম কেউ তো আর মিথ্যা কথা বলবে না আমার মেয়ের জামাইকে নিয়ে। যদি ও মারামারি করে তাকে অবশ্যই কোনো না কোনো কারণে করেছে, কোনো বড় কারণ হবে, না হলে এরকম করার ছেলে তো না। তুমি তো ভালো করে খোঁজ খবর নাও। না না, কারো থেকে খোঁজ খবর নেওয়ার দরকার নেই। তুমি একটু পরে মোহনাকে কল দিয়ে জিজ্ঞেস করো কি হয়েছিল, তাহলেই তো হয়। ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে কি আমাকে সব কথা বলবে? অবশ্যই বলবে। উদয়ের ঘুম ভাঙে, বাসায় ঘ্রাণ ছুটে গিয়েছে খাবারের। উদয় রুম থেকে বের হয়ে দেখে মোহনা সবকিছু একা একা করছে। কি ব্যাপার, এত ক্লান্ত শরীর নিয়ে আবার রান্না করছো কেন? আজকে মন চাইলো নিজের জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়াই, তাই। তারপরেও এত কষ্ট করার কোনো দরকার ছিল না। জামাইয়ের জন্য ভালোবাসা দিয়ে কিছু একটা করেছি, এখানে কষ্টের কি আছে? আমার তো আর তর সইছে না খাওয়ার জন্য, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। উদয়রা সবাই খাওয়া দাওয়া করে নিল। মোহনা ঘুমিয়ে পড়েছে, উদয় অফিসের কিছু কাজ করছে। পরের দিন মোহনা আর উদয় অফিসে চলে যায়। দুপুরের পরে মোহনার ফোনে মেসেজ আসে, 10 মিনিটের মধ্যে নিচে আসো, না হলে এমন একটা বড় গ্যাঞ্জাম বাঁধিয়ে দিব বলে দিলাম। মোহনা বুঝে গেল এই মেসেজ রাবিব দিয়েছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। মোহনা কোনো গ্যাঞ্জাম চায় না, তাই সে সিদ্ধান্ত নিল রাবিবের সাথে বসে কথা বলবে। আসলে রাবিব কি চায় সেটা জানবে। কোনো কিছু সমাধান করতে হলে কারণটা তো অন্ততপক্ষে জানতে হবে। মোহনা নিচে আসে। আপনি আসলে চাচ্ছেনটা কি আমার কাছ থেকে একটু বলবেন? এই রাস্তার মধ্যে কথা বলতে পারবো না, চলো একটা জায়গায় বসে আরামে কথা বলি। আমি কোথাও যেতে পারবো না, এখানেই বলেন। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বললে মানুষজন দেখলে তোমারই বদনাম হবে। মোহনা মনে মনে ভাবলো ঠিকই বলছে, কোথায় একটা জায়গায় বসে কথা বলা উচিত। একটা রেস্টুরেন্টে গিয়ে তারা দুজন বসলো। আমার থেকে কি চাচ্ছেন সেটা খুলে বলেন। আমি তোমার অফিসে ভালো একটা পজিশনে জব করতে চাই। এটা কি মামার বাড়ির আবদার নাকি আজব? আমার কাছে আমাদের দুজনের হাজার হাজার ছবি আছে, সেগুলো যদি তোমার শ্বশুর বাড়ির লোক দেখে কি হবে বুঝতে পারছো না? এগুলো কোনো খাবার ছবি না, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আমাকে আর কখনো মেসেজ দিলে অফিসের নিচে আসলে আমি লিগ্যাল অ্যাকশন নিব বলে দিলাম। মোহনা উঠে সেখান থেকে চলে যায়। মোহনা বুঝতে পারলো রাবিবের মনে কতটা লোভ জমেছে। রাবিব যে একটা লোভী সে কখনো ভাবতেও পারেনি। রাবিবের আসল প্ল্যান ছিল মোহনাকে এখানে এনে দূর থেকে ছবি তুলে উদয়কে পাঠানো, যাতে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। উদয়কে ছবিগুলো পাঠিয়ে দিল। উদয় তো দেখে রাগে শেষ, যে মোহনা ওর সাথে কেন দেখা করতে গিয়েছে, আর গিয়েছে সেটা আমাকে কেন বললো না। উদয় মোহনার জন্য ওয়েট করছে। একটু পর মোহনা এলো। কোথায় গিয়েছিলে? মোহনা মনে মনে বলল, এখন উদয়কে কিছু জানানো যাবে না, আবার রেগে যাবে। যদি কোনো গ্যাঞ্জাম করে তার থেকে ভালো তাকে কিছু না জানাই। এমনিতে একটু নিচে গিয়েছিলাম। তুই মাত্র রাবিবের সাথে দেখা করে এলে, তাহলে মিথ্যা কেন বলছো? মোহনা একটু অবাক হলো, কারণ উদয় কিভাবে জানলো সে বুঝতে পারছে না। না মানে তুমি রাগ করবে এই জন্যই তোমাকে বলিনি। আর বাহানা দিও না, তুমি ওর সাথে দেখা করতে গিয়েছো আমার কাছে অনুমতি না নিয়ে। আমি আর কখনো ওর সাথে কোনো ব্যাপার নিয়ে দেখা করব না, তুমি চিন্তা করো না। তুমি নিজেই দেখলে আমি কালকে কতটা রেগে গিয়েছিলাম, যে নিজের উপর কন্ট্রোল ছিল না। তাহলে কিভাবে পারলে আজকে আমার অজান্তে দেখা করতে? তুমি যেমনটা মনে করছো তেমন আসলে না। তুমি ওকে এখনো ভালোবাসো তাই না? ওকে ভুলতে পারছো না, তাই তো লুকিয়ে লুকিয়ে দেখা করো। কি বলছো তুমি এসব? আর মিথ্যা বলতে হবে না, যা ভালো লাগে তাই করো। তুমি আমাকে ভুল বুঝছো, তার মধ্যে মিথ্যা অপবাদ দিচ্ছ। যদি এরকম কিছু না থাকতো আমাকে অবশ্যই তুমি বলে যেতে। একে তো না বলে দেখা করেছো, আবার এসে মিথ্যা কথা বলেছো। অনেক হয়েছে। আপাতত আমার সামনে তুমি এসো না, আমার মেজাজ খারাপ হচ্ছে। তোমার সামনে আমি আর আসবো না, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। এখন তো যাবেই, তুমি তো চাওই আমার থেকে দূরে যেতে। কি শুরু করে দিলে তুমি? যেখানে ভালো লাগে ওইখানে যাও, কিন্তু আমার সামনে এসো না। কথাগুলো বলে চলে যায় উদয়। মোহনার খুব কান্না পাচ্ছে। কি হলো তার সাথে? এগুলো যেটার ভয় ছিল সেগুলোই হচ্ছে। মাত্র কয়েকদিনই তো হলো, সে অনেক খুশি তার জীবন নিয়ে, আর এখনই এগুলো হয়ে গেল। মোহনা চলে আসে তার মায়ের বাসায়। তার মা তো বেশ খুশি। কি ব্যাপার, হঠাৎ করে চলে এলি? আগে তো কিছু বললি না। তোমাদের দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম। ঠিক আছে, উদয় আসেনি? না, ও একটু ব্যস্ত। ঠিক আছে, তুই একটু রেস্ট নে, আমি রান্না করে নিই।
মোহনার একা একা ভালো লাগছে না, তাই সে সারাকে কল দিয়ে আসতে বলল। সারার সাথে সবকিছু শেয়ার করলে ভালো লাগবে। সারা চলে এসেছে। যাক, বান্ধবীর কথা মনে পড়েছে তাহলে অবশেষে। আর বলিস না, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম অফিসের কাজ নিয়ে। ও আচ্ছা। রাকিব তো অনেক বেশি ঝামেলা করে ফেলেছে আমার উদয়ের মধ্যে। কিভাবে কি হয়েছে তাড়াতাড়ি সবকিছু খুলে বল আমাকে। মোহনা সবকিছু সারাকে বলল। সারা সবকিছু শুনে একদম অবাক, একটা মানুষ এত খারাপ কিভাবে হতে পারে। তুই এখনো এই ব্যাপারগুলো নিয়ে বসে আছিস? তোর একটা অ্যাকশন নেওয়া উচিত। কি করব আমি সেটাই বুঝতে পারছি না। যদি উদয়ের ফ্যামিলির সবাই এসব জানে, কি ভাববে আমাকে? তুই যদি এসব ভাবতে থাকিস তাহলে জিনিসটা আরো খারাপ হবে। তোর উচিত আঙ্কেলের সাথে কথা বলা এই ব্যাপারে। পাগল হয়ে গিয়েছিস? কোনো মুখে কি বলবো আমি? বিষয়টা উদয়ের ফ্যামিলি জানার আগেই তাড়াতাড়ি একটা সমাধান বের করতে হবে এটার। সাকিবকে সবকিছু উদয় বলল। তুই মোহনা কি সন্দেহ করে ভুল করেছি? যেমনটা ভাবছিস তেমনটা না। আসলে ও তোকে জানাতে চায়নি হয়তো। এর পেছনে কারণ ছিল। যে কারণই থাকুক, তারপরেও আমাকে জানানো উচিত ছিল। তোদের বিয়ে হয়েছে 1 মাসও হয়নি। তুই এভাবে ওকে দূরিয়ে সরিয়ে দিস না। ওকে সরি বলে নিয়ে আয়। দেখি কি করা যায়। মোহনা রাতে তার মা বাবার সাথে খেতে বসেছে। উদয়কে অফিস থেকে এখানে চলে আসতে বলতা। ও ভীষণ ক্লান্ত, বাসায় গিয়ে রেস্ট নেক। আচ্ছা মা, তোকে কিছু জিজ্ঞাসা করার ছিল না? বলো। অফিসের বাইরে কি হয়েছিল? উদয় মারামারি করেছে কার সাথে, আর কেন করেছে? মোহনা মাথা নিচু করে ফেলে আর ভাবতে থাকে এখন কি সবকিছু বলে দেওয়া উচিত তার। অনেকক্ষণ ভেবেচিন্তে মোহনা শুরু থেকে সবকিছু তার বাবা মাকে বলে দেয়। শুরু থেকে এত কিছু সহ্য করেছিস, কখনো আমাদের কিছু বলার প্রয়োজন মনে করিসনি? কেমন মেয়ে তুই, হ্যাঁ? আমি জানি আমি আগে তোমাদের এইসব কথা বললে তোমরা আমার থেকে বেশি কষ্ট পেতে। আমি কালকে ওই ছেলেকে নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছি। কোনো চিন্তা করার কারণ নেই, সব কিছু কালকে সমাধান হয়ে যাবে। মোহনা এবার একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। উদয় বাসায় একা এসেছে, তার মা দেখে জিজ্ঞেস করলো। কি ব্যাপার, আজকে এত রাত হলো কেন? আর মোহনা কোথায়? ও একটু ওর বাবার বাসায় গিয়েছে, কালকে চলে আসবে। ঠিক আছে। উদয় খাওয়া দাওয়া শেষে ভাবতে থাকে একা রুমে একা একা বসে তার এরকম করা উচিত হয়নি মোহনার সাথে। এরকম করা আজকে হয়তো আমি বাড়াবাড়ি করে ফেলেছি। মোহনাও ভাবছে উদয়ের কথা। মোহনা উদয়কে ছাড়া এখন থাকতেই পারে না। মোহনা মনে মনে বলল, উদয়ের যখন রাগ কমবে আর কখন আমাকে নিতে আসবে আল্লাহ জানে। পরের দিন রাবিবের সাথে মোহনার বাবা নিজে দেখা করে সবকিছু সমাধান করে তাকে হুমকি দেয়। মোহনার বাবা আজকে অফিসে এসেছে, কিন্তু মোহনা আসেনি। উদয় ভেবেছিল মোহনা অফিসে আসলে তার কাছে মাপ চেয়ে বাসায় নিয়ে যাবে। উদয়, তোমার সাথে আমার কিছু কথা আছে, আসো তো। জি। আমি রবিবারের বিষয়টা নিয়ে সমাধান করে দিয়েছি, সব কিছু আর চিন্তা করতে হবে না। মানে আপনি কিভাবে জানলেন এগুলো? কালকে রাতে মোহনা আমাকে সব কিছু বলেছে। আসলে আমরা এতদিন এগুলো জানতাম না। মোহনা আমাদের কখনো এগুলো জানায়নি, কালকে প্রথম শুনলাম। উদয় বুঝতে পারলো মোহনা তাকে কোন মিথ্যে কথা বলেনি। আসলে ও সমাধান খুঁজতে ছিল এগুলো বন্ধ করার। উদয় রাতে মোহনাকে নিতে এসেছে। মোহনা তো খুশি হয়ে যায় তাকে দেখে। সরি, কালকে আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমিও ভুল করে ফেলেছিলাম, তোমাকে না বলে যাওয়ার জন্য সরি। উদয় মোহনাকে সাথে সাথে জড়িয়ে ধরে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো চোখের আড়াল হতে দিতে চাই না। মোহনা উদয়কে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো।